এখানে আপনার ভাইয়াকে আমি আনারস কেটে দিচ্ছি, কারণ ঈদের দিন থেকে তার জ্বর এবং শরীরটা দুর্বল, আর ঈদের আগে থেকে আমি অসুস্থ। সব মিলায়ে শরীরটা ভালো যাচ্ছে না এবং কিছুই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, রুচিও নাই। তো আপনার ভাইয়াকে বললাম যে একটা আনারস নিয়ে আসো, আনারসটা কেটে দিই, তারপরে খাও, দেখো ভালো লাগবে। তো আনারসটা নিয়ে আসলো, বিকেলবেলা কেটে দিলাম। তখনও কিন্তু আমি জানি না যে আগামী সকালবেলা বা দুপুরের দিকে আমার জন্য একটা দুঃসংবাদ অপেক্ষা করছে। তো সে কী দুঃসংবাদ, আল্লাহ না করুক কারো জীবনে এরকম কিছু আসে বা শোনা লাগে। তো কিভাবে তার পাহাড় সমান জীবনটা কাটাবে, এটাই আমি চিন্তা করে পাচ্ছি না। আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও আল্লাহর দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো এইটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে সকাল সকাল একটু সেমাই রান্না করলাম, যেহেতু আপনার ভাইয়া একটু সেমাই পছন্দ করে। আর আটা রুটি করবো, তাই আটাটাকে আমি একটু গরম পানি দিয়ে গুলে নিয়েছি। আর আপনাদের ভাইয়া নাই, সকালবেলায় ওই একটু কাজে বের হয়ে গেছে, ওর একটা খামার আছে। আপনারা হয়তো আমার ফেসবুক পেজে গেলে বুঝতে পারবেন যে আমাদের একটা খামার আছে, সেই খামারে মুরগির জন্য একটা কোম্পানির সাথে কথা বলতে গেছে। তো সেই ফাঁকে আমি কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। আমি এখন পর্যন্ত জানি না যে আমার সাথে আজকে কি হতে যাচ্ছে বা কী দুঃসংবাদটা আমার কাছে আসবে, আর সেটাতে শোনার পর থেকে কেমনটাই হবে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে এবং আল্লাহই জানে যে বান্দার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। আমরা তো শুধু আল্লাহর ইশারায় সব কিছু করি। এখানে আমার ভুড়ি কালকে রাত্রেবেলা বের করেছিলাম, গরম করে রাত্রে আপনার ভাইয়াদেরকে খেতে দিয়েছিলাম, আর বাকিটা এখানে আছে। তো আজকে রুটি দিয়ে এটা দিব। আর বাসাতে মানুষ বলতে আমরা 3 জন। তো এখন আপনার ভাইয়া বাইরে গেছে, আমার ছোট মেয়ে এবং আমি আছি। তো এখন আমার ছোট মেয়ে এবং আমার জন্যে রুটি নিয়ে নিব, যেহেতু সে উঠে গেছে ঘুম থেকে। এখন আমার রুটি বানানো শেষ। তো 2 জনে মিলে রুটি খাবো বলে প্লেটে সুন্দর করে রুটি, সেমাই, ভুড়ি সুন্দর করে আমি সাজিয়ে নিলাম যে তোমার বাবা আসতে দেরি হবে, আমরা খেয়ে আমি আবার দুপুরে রান্নার জন্য আয়োজন শুরু করব। তারপরে তো অনেক রকম কাজ থাকে। তো দেখেন এখানে আমাদের মা মেয়ের জন্য রুটি নিয়ে চলে আসলাম, টেবিলেই দেখাচ্ছি। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, খেতেও ভালো লেগেছে। তো এখানে রুটি আমার ছোট মেয়েকে দিচ্ছি যে তুমি এখানে খাও। তারপরে আমি আবার এটা কি বলবো আপনাদেরকে, বলার ভাষা নাই। রুটি খাওয়ার পরেই আমি আর বেশিক্ষণ ভিডিও আমি সেরকমভাবে করতে পারিনি। এটা কিন্তু তার পরের দিনের ভিডিও দেখাচ্ছি সকালবেলার। আপনারা হয়তো বলবেন যে রুটি খাওয়ার পরে দুপুরে রান্নাটা দেখালেন না, কিন্তু আমার এই ভিডিওর মধ্যে আছে যে আমি সেদিন তরকারি কাটছিলাম, মিষ্টি কদু এবং পুঁইয়ের ডাঁটা তরকারিটা যখন আমি কাটি তখন থেকে কিন্তু আমার কাছে একটা দুঃসংবাদ আসে। তারপর থেকে আমার আর কোনো ভিডিও করা হয়নি। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, বছরের প্রথম ফল। এর আগেও ওই ভাইয়ের বাড়ি থেকে আমি খেয়েছি। আপনার ভাইয়ের সাথে একই সঙ্গে তারা খামার করে, ওদেরও খামার আছে। তো ভাইয়াদের গাছের ফজলি আম, তোতাপুরি আম, লখনা আম বলেন, আমাদেরকে না দিয়ে কোনো বছরে সে খায় না। তো এর আগেও কিন্তু দিয়ে গেছে, আবার সে কালকে দিয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি পরের দিন সকালবেলা ভাত ভাজার জন্য রেডি হচ্ছি। তার আগে আপনাদেরকে দেখাই দিই যে যে দুঃসংবাদটা আমি শুনেছিলাম সেটা কিন্তু এখান থেকেই শুনেছিলাম। যে এই যে মিষ্টি কদু পুঁইয়ের ডাঁটা আমি নিয়ে আমি যে কাটাকাটি করতে যাচ্ছি, তো কাটাকাটি করতে যাওয়ার আগেই পায়ের সাথে আমার বিড়ালগুলার একটু বাধা হয়ে গেল। তা আপনাদেরকে ঘুরে দেখালাম যে দেখেন, একটু যদি আমি না দেখে যদি পা তুলে দিতাম তাহলে কি হতো বলেন, কিভাবে ঘুমিয়ে আছে। তো এই যে আমি কিন্তু এখানে পুঁইয়ের ডাঁটা নিয়েছি, রান্না করব, আজকে কাটাকাটি করব। তো আমি কাটা শেষের দিকে আমার হয়ে গেছে, এই সময় কিন্তু
আমার কাছে একটা কল আসলো, সেটা হচ্ছে আমার মায়ের। আর সেই কলটাতেই কিন্তু আমি জানতে পারলাম যে আমার যে বোন আছে, বোনের হাজবেন্ড আজ সকালবেলা 9টার সময় সে সুস্থ শরীরেই হঠাৎ করে সেই স্ট্রোক করে মেডিকেলে যাওয়ার রাস্তাতে সে না ফেরার দেশে চলে গেছে। তো সেই কথাটা শোনার পরে আমার মাথা, আমার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমার আর কিছু করতে ভালো লাগছিল না। আমি কি করব আমি সেটা ভেবে পাচ্ছিলাম না। তো আমি কিন্তু সেই মুহূর্তে মানে অনেক কষ্ট করে নিজেকে ঠিক করে আমি সঙ্গে সঙ্গে বাসা থেকে বের হয়ে গেলাম যে বিকেলবেলা মাটি দিবে। আর এই যে দেখেন, এই ফাঁকে যখন আমি কিন্তু তরকারিটা কুটতে যাব, তার আগে কিন্তু আপনার ভাইয়া চলে এসছে কাছ থেকে। আর সে সকালে নাস্তা করে যায়নি, এই জন্য তাকে আমি নাস্তাটাও দিয়েছি। ওকে নাস্তা আমি দিয়েই কিন্তু আমি তরকারি কুটতে বাইরে গেছিলাম। আর এসে দেখছি যে এই ঘটনা। তো যাই হোক, এখন আমি কিছু বললেও কোনো যায় আসবে না, বা আমার দুলাভাই ফেরত আসবে না। তো তারপরের দিনের এই রান্নাটা দেখছেন। তারপরের দিন আমি ডাউল বাগার দিব এবং আলু ভর্তা, ডিম ভাজা করব। কিছু ভালো লাগছিল না, অনেক দেরি করে রান্নাটা বসিয়েছি। তো এখানে আমি গ্যাসেই করে নিচ্ছি। এখন জীবনটা তো আর থেমে থাকবে না। আল্লাহ নারাজ হয়ে যাবে যে মৃত্যু আমি লিখেছি, জন্ম কিন্তু আমিই দিয়েছি। আর আমার বান্দাকে যে আমি কখন আমার কাছে ডেকে নিব সেটা একমাত্র আমিই ভালো জানি। তার জন্য যে তুমি শোক পালন করবা, রান্না খাওয়া ছেড়ে দিবা, এটা কিন্তু এক রকমের আমার সাথে তোমার জেদ করা হয়ে যাবে। তো এটা চিন্তা করে কিছু করার নাই, যেহেতু বাসায় ছোটো মেয়ে আছে। তো এখানে আমি রান্না করার জন্য আপনার কারেন্টও নাই সেই দিন। আমি প্রেশার কুকারেই ভাত চাপাই দেবো, আলু ভাতে দিয়ে ডাউলটাও হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমাদের জীবন চলে। আমরা যেটা ভাবি সেটা কিন্তু কখনোই হয় না। সব কিছু কিন্তু আল্লাহ ভেবে রেখেছে আমাদের জন্য। তো আমরা যে কালকে কি খাবো, আজকে কি খেয়েছি, সেটাও কিন্তু আল্লাহ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে। আমরা তার ইশারায় চলাফেরা করি। হয়তো আমাদের হাতে আছে একটা, যে আমরা সেগুলাকে আমরা নিজের হাতে তৈরি করে খাচ্ছি, কিন্তু রিজিকটা কিন্তু আল্লাহর দেয়া নিয়ামত। তো এইদিকে আমার ডাউল হয়ে গেছে। আলু ভর্তা করার জন্যে শুকনা মরিচ পেঁয়াজ ভেজেছি, ডিম 2টা ভেজে নিয়েছি। যেহেতু মানুষ তো আমরা মাত্র 3 জন, তো সেক্ষেত্রে খাওয়া তো এখন খাওয়াই লাগবে। যেহেতু আগের দিন আমি কিচ্ছু খাইনি, রান্নায় সেরকম করে আমি ফেলে থুয়ে চলে গেছিলাম, কিচ্ছুই খাওয়া হয়নি। রাত্রেও কিছু খাওয়া হয়নি, সেদিনও কিছু খাওয়া হয়নি। তো এটা মূলত দুপুরবেলা প্রায় 1টার সময় খাবো। তো চিন্তা করলাম যে কতদিন এইভাবে মানে শোক বা কোনো কিছু পালন করা যায়, নিজেকে তো বাঁচতে হবে, চলতে হবে। তো সেই চিন্তা করেই এখানে করে নিলাম। আর এটা হচ্ছে আপনার বিকালবেলা। আপনার ভাইয়া একটু পর পর এটা সেটা খেতে চায়, তো বিস্কিট আছে, আবার কিছু ছোলা টোলা ভেজে রাখি। তো এখানে কয়েকটা পাঁপড় ছিল, যে পাঁপড়টা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল। আমার মেয়ে যখন আমার বাসায় ছিল, ঈদের মেলা আগেকার কিনা এই পাঁপড়টা, সেই পাঁপড়টা আমি আবার ঠিক করলাম যে কয়টা পাঁপড় আছে নষ্ট যখন হয়ে যাবে ভেজে রেখে দিই, তো আপনার ভাইয়া ঘুরে ঘুরে খেয়ে ফেলবে। তো সেই বলে আমি কিন্তু এখানে আমি কাজ করছি, কিন্তু মন মানসিকতা আমার অন্যরকম। আমি অন্যরকম চিন্তা ভাবনাও করছি, মানে মন পড়ে আছে অন্য জায়গায়, মাথায় কাজ করছে না, ভালো লাগছে না। যে বোনের কথা মনে হচ্ছে যে বোনের একটা বাচ্চা রেখে, যে মেয়েটা একটাই মেয়ে, সে মেয়েটা এবার এসএসসি পরীক্ষার্থী, কতটুকুই বা তার বয়স, এই বয়সে তার বাবা তার কাছ থেকে চলে গেল। তার কত রকম স্বপ্ন ছিল। আর যেই দিন ওর বাবা চলে গেল, সেই দিনও তার মেয়ের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করে সকালবেলা একসাথে নাস্তা করে 2 বাবা মেয়ে একসঙ্গে গান নাচ করে হঠাৎ করে তার মেয়ের কাছ থেকে না ফেরার দেশে চলে গেল। এটা হঠাৎ করে কেউ মেনে নিতে পারছে না। আর মেয়েটা এখন
এই বয়সে বাবা হারা হলো, কিভাবে বা হবে আর কিভাবে বা আমার বোনটার জীবনটা পার হবে, সে তো কোনো কিছু সহজে ভুলতে পারবে না, সব কিছু একটু পরপর মনে পড়ে যাবে। আর এখানে আপনার ভাই আমার মেঝেতে শুয়ে আছে, যেহেতু কারেন্ট নাই গরমের দিন। আর এইটা রাত্রেবেলা একটু খাসির মাংস ছিল, সেটা আমি সুন্দর করে আবার বের করে একটু মানে গরম করে ভুনা করে নিলাম। যে আমার ছোট মেয়ে আছে, ওরা মাংস খায়নি, ঈদের পরে আমাদের সেরকমভাবে মাংস আমরা খাইনি। তো মাংসটা মানে ছোট মানুষ তো বুঝেন, খাওয়ানো তো লাগবেই, যেহেতু আছে বাসায় আছে, একঘেয়েমিভাবে সব কিছু আমরা না হলে খেতে ওইভাবে পারি না, কিন্তু সবার রুচিতে একরকম না। তো এখানে তো আমি রান্না করে নিলাম। তো যাই হোক, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, তার হাজব্যান্ডের মাগফিরাত কামনা করি, তাকে আল্লাহ বেহেশত নসিব করুক। আর বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।